প্রথম যে ব্যাপারটা আমরা বলছিলাম সেটা হচ্ছে ডোবেরাইনের ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্রটা কি? ত্রয়ী সূত্রটা হচ্ছে একই ধর্ম প্রদর্শন করে। ধর্ম মানে কিন্তু এখানে ধর্ম না, ধর্ম বলতে বোঝাই যাচ্ছে পদার্থের বৈশিষ্ট্য, ঠিক আছে? যদি বৈশিষ্ট্য অনুসারে তিনটা মৌলকে আমরা সাজাই, একটা, দুইটা, তিনটা, এই তিনটা মৌলকে যদি আমরা সাজাই, তাদের বৈশিষ্ট্য অনুসারে যদি আমরা তিনটা মৌলকে সাজাই, বা পদার্থের বৈশিষ্ট্য অনুসারে যদি আমরা তিনটা মৌলকে সাজাই, তাহলে প্রথম আর দ্বিতীয় মৌল বা প্রথম আর তৃতীয় মৌল, এটা প্রথম মৌল আর এটা তৃতীয় মৌল, এই দুইটা মৌলের ভরের যোগফল দ্বিতীয় কোনো মৌলের ভরের যোগফলের অর্ধেক বা অর্ধেকের কাছাকাছি হয়, ঠিক আছে? এই দুইটার যোগফল যদি এইটার অর্ধেক বা তার কাছাকাছি হয়, তাহলে এই তিনটা মৌল একটা আরেকটা ত্রয়ী। কথাটা কি? প্রথম বা দ্বিতীয় মৌল অথবা প্রথম বা তৃতীয় মৌল, তিনটা মৌল যে পরপর সাজানো হয়, তাদের ভরের যে যোগফল সেটা তৃতীয় কোনো মৌলের ভরের অর্ধেক বা তার কাছাকাছি যদি হয়, তাহলে একটা আরেকটা ত্রয়ী। বুঝতে পারছো? এটা কার সূত্র? এটা ছিল আমাদের ডোবেরাইনের সূত্র। কার সূত্র? ডোবেরাইনের। ভেরি মাচ ইম্পর্টেন্ট, নৈবিত্তিক হিসেবে আসতে পারে, আর ক নাম্বার প্রশ্ন হিসেবে 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক নাম্বার প্রশ্ন হিসেবে। ত্রয়ের সূত্র না তো, রসায়নে যেগুলো সূত্র বলা হয় সেগুলো আসলে সূত্র না। রসায়নের ক্ষেত্রে যেগুলো সূত্র বলা হয় সেগুলো আসলে সংজ্ঞা, ঠিক আছে? রসায়নের সূত্র বলতে কিছু নেই, রসায়নে যেগুলো আছে সবই আছে সংজ্ঞা, ঠিক আছে? সূত্র এবং পদার্থে, আর আমরা যেগুলো বলবো সূত্র, বাট এগুলো সংজ্ঞা, ঠিক আছে? এরপর আমরা কি বুঝাইছিলাম? 2 নম্বর জিনিসটা বুঝেছিলাম অষ্টক সূত্র। যদি মৌলগুলোকে তাদের ভর অনুসারে ছোট থেকে বড় সাজানো হয়, ছোট থেকে বড় সাজানো হয়, ঠিক আছে? যদি মৌলগুলোকে তাদের ছোট থেকে বড় সাজানো হয়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম, এখানে যে কোনো একটা মৌলের ধর্ম অষ্টম ধর্মের সাথে মিলে যায়। যে কোনো একটা মৌলের ধর্ম অষ্টম ধর্মের সাথে মিলে যায়। অষ্টম ধর্মটা কি? অষ্টম ধর্ম হইতেছে 8 নম্বর ধর্ম, যেটা ইসলামের এরকম কিছু না। দেখ, অষ্টম ধর্ম হইতেছে এরকম বৈশিষ্ট্য যে সে নিষ্ক্রিয়। এই মৌলগুলা যদি ধাপে ধাপে সাজানো হয়, তাহলে যে কোনো একটা মৌলগুলা কি হইব? অষ্টম ধর্মের সাথে মিলে যাব, মানে নিষ্ক্রিয় হয়ে যাব। নিষ্ক্রিয় মানে কি? প্রত্যেকটা মৌল চায় তার নিজ নিজ অবস্থান থেকে নিষ্ক্রিয় হয়ে যেতে। এই মৌলগুলা যদি ধাপে ধাপে সাজানো হয়, যে কোনো একটা জায়গায় কি হইব? নিষ্ক্রিয় হয়ে যাব, ঠিক আছে? এই যে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার যে প্রবণতা, এটাই হচ্ছে অষ্টম ধর্ম। নিষ্ক্রিয় মানে কি? সে বিক্রিয়া করবে না, কাউরে দিবে না, কারো থেকে নিবেও না, মানে এক ভইরা। বুঝতে পারছো? বুঝছো? এটা হচ্ছে অষ্টক সূত্র, যে মৌলগুলোকে তাদের ভর অনুসারে বা বৈশিষ্ট্য অনুসারে যদি ধাপে ধাপে সাজানো হয়, তাহলে যে কোনো একটার ধর্ম অষ্টম ধর্মের সাথে মিলা দেব। এইটার ধর্মের সাথে মিলবো না, যে কোনো একটা ধর্ম অষ্টম ধর্মের সাথে মিলবো। আর অষ্টম ধর্মটা কি বলছি? যে নিষ্ক্রিয় হয়ে যাইব, কারো কাছ থেকে দিব না, কারো কাছ থেকে নিবও না। বুঝতে পারছো? তাহলে সংজ্ঞাটা কি বলছি বলো সবাই একসাথে। যদি মৌলগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুসারে সাজানো হয়, তবে যে কোনো একটা মৌল অষ্টম ধর্মের সাথে মিলা যায়। আর এটাই হচ্ছে অষ্টক সূত্র, ঠিক আছে? অষ্টম ধর্ম কি বলছি বুঝছো? মনে থাকবো তো? না মনে থাকলে ভিডিও আছে, দেখালে রাস্তা দো, কারণ এই কথা আমার বারবার কইলে নিজের বিরক্ত লাগবে। ভিডিওটা দেখে নিলে আমারই ভালো লাগবে, ঠিক আছে? তো এটা ছিল প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত, মানে আজকের। আর গত ক্লাসে আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। পর্যায় সূত্র অষ্টক সূত্র অলমোস্ট সেম, শুধু এখানে জিনিসটা কি জানো? ধাপে ধাপে আইছে, একটার পর একটা আইছে। প্রথমে আইছে ডোবেরাইন। ডোবেরাইন কি করছে? 2-3টা মৌল নিয়ে কাজ করছে, আলাদা আলাদা কাজ করছে। এই সময় পর্যায় সারণী কি জিনিস আবিষ্কৃত হয় নাই। পরবর্তীতে ডোবেরাইনের পরে আসছে কে? ডোবেরাইনের পরে আসছে হইতাছে তোমার নিউল্যান্ড। নিউল্যান্ড 8টা মৌলের পর সাজাইছে, সেখানে 8টা মৌল নিয়ে সে সারণী চিন্তা করে নাই, সে তাদের বৈশিষ্ট্য সাজাইছে, দেখতে একটা নিষ্ক্রিয় হয়ে গেছে, ঠিক আছে? পরবর্তীতে মেন্ডেলিভ আইছে পর্যায় সারণী নিয়ে। মেন্ডেলিভ আইছে কি নিয়ে? পর্যায় সারণী। যে তোমরা একটা দুটো করে সাজাও না, তোমরা একটা জিনিসে সিরিয়াল করে ফেলো, একটা টেবিল করে ফেলো। বলে না আমার রেজাল্ট স্যার তো বলে যে এরকম করে পড়ায়েন না, আপনি এই জিনিসটা সিস্টেম আনেন, সিস্টেম নিয়ে কথা বলে না, এরকম বলে না? তো এই জিনিসটা আর কি, যে এখানে স্যারের মতনই একজন বলেছেন যে এগুলারে উল্টাপাল্টা ভাবে পড়েন না, এগুলার একটা টেবিল মানে কি একটা চার্টের মধ্যে নিয়ে আসেন, এরকম একটা চার্টের মধ্যে নিয়ে আসেন, তাহলে বৈশিষ্ট্যগুলো বুঝা দেবো সহজে। যে 1 নাম্বার মানে ধাতু, 2 নাম্বার মানে অধাতু, 3 নাম্বার মানে ইলেকট্রন বিন্যাস করতে সক্ষম, নিষ্ক্রিয়, এরকম থাকতেই পারে, এরকম অনেক মূলত থাকে। তো এই যে জিনিসগুলো, এগুলোরে সে ধাপে ধাপে নিয়ে আসছে, সবার প্রপার অ্যাটেনশনটা দিতে, যে ঘুম চোখ মুখ লাল কানা এগুলো যাতে না থাকে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো হইতাছে আমাদের পর্যায় সারণীর মধ্যে নিয়ে আসছে। তবে পর্যায় সূত্রটা কি সেটা একটু বলি। পর্যায় সূত্রটা এটা এখন বলতাছে, আমরা 3টা জিনিস কিন্তু বলছি।
ত্রয়ী সূত্র, তারপরে আছে অষ্টক সূত্র। এখন বলবো পর্যায় সূত্র। পর্যায় সূত্র বলতে কি, মৌলসমূহকে তাদের ভর অনুসারে যদি আমরা সাজাই তাহলে কি হয়, তাহলে তারা পর্যায়ক্রমে আবর্তিত থাকে, তাদের ধর্ম একই রকমের এবং তাদের সারিগুলো একই রকমের। এখানে বলছে কি, মৌলসমূহ ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, দুই ধরনের ধর্ম আছে, বহিঃ পদার্থের দুই ধরনের ধর্ম আছে, একটাতে ভৌত ধর্ম, একটাতে রাসায়নিক ধর্ম। কালকের ভিডিওতে আমরা আলোচনা করছি ভৌত ধর্ম কি। ভৌত এটা প্রকৃতির মধ্যে যেগুলো পাওয়া যায়, আলো, বাতাস, পানি, মাটি, এগুলো প্রকৃতির মধ্যে পাওয়া যায়, এগুলো ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম কোনগুলো, টুথপেস্ট, সাবান, সোনো, পাউডার, ক্রিম, এগুলো কিন্তু রাসায়নিক, এগুলো কিন্তু প্রকৃতির মধ্যে পাওয়া যায় না, এগুলোর বিভিন্ন মৌলিক উপাদান মিক্স করে বানানো হয়, এগুলো রাসায়নিক উপাদান বলে। তাই এই ভৌত রাসায়নিক উপাদানগুলোর যদি আমরা তাদের ধর্মাবলী মানে তাদের বৈশিষ্ট্য অনুসারে যদি আমরা সাজাই পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে, তাহলে তারা পর্যায়ক্রমে কি হইব, আবর্তিত হইব, মানে একটার পর একটা পড়বো তাদের ভর অনুসারে। ঠিক আছে, এটা কার সূত্র ছিল, মেন্ডেলিফের। এরপরে কিছু নবী থেকে প্রশ্ন আছে যে 63টা মৌল আছে, সে 12টা সারি 8টা কলাম নিয়ে সে সাজাইছিল, এগুলো তোমরা নিজেরা পড়ে নিও। বাট মেইন জিনিসটি কি, পর্যায় সূত্রটা কি, মৌল সমূহকে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী অনুসারে সাজাইলে, ভৌত রাসায়নিক ধর্মাবলী কি বললাম মাত্র, এগুলো অনুসারে যদি সাজাও তাহলে এবং তাদের ভর অনুসারে সাজাও তাহলে তারা পর্যায়ক্রমে আবর্তিত হইব। পর্যায়ক্রমে আবর্তিত মানে কি, একটা পর একটা যাইবো। ঠিক আছে, আর যাওয়াটারে বলতে আছে আবর্তিত হওয়া। ঠিক আছে, আর যেটা চিত্র তোমার এখানে দেওয়া আছে, ঠিক আছে, এটা মেন্ডেলিফের পর্যায় সূত্রের আপগ্রেড ভার্সন। ঠিক আছে, এটা অনেক পরবর্তীতে আরো অনেক বেশি মডিফাই হয়েছে, চেঞ্জ হয়েছে, বাট এটা আসলে মেন্ডেলিফ প্রথম ধারণা দিচ্ছে যে পর্যায় সারণী বলতে কিছু একটা আছে। বুঝতে পারছো? এরপরে পর্যায় সারণী কি, এটা আমরা বলছিলাম কালকে, পর্যায় সারণী বৈশিষ্ট্য এটা তোমরা নিজেরা পড়ে নেবে, এটা বোঝানো গেছে, নিজেরাই পড়ে নিতে পারবা। এরপরে আছে কি, ইলেকট্রন বিন্যাস আর গ্রুপ নাম্বার বের করা, আর এটা আছে পর্যায় নাম্বার বের করা। আমি জানি অনেকে গ্রুপ নাম্বার পর্যায় নাম্বার বের করতে পারো, তবে এটা আমি আরেকবার একটু দেখাই দিতেছি, কারণ মুন্সি হতে পারে না, অনেকে না করতে পারে। একটু পজ কর ভিডিওটা, স্টার্ট কিছু না। দেখো, আমরা এর আগে ইলেকট্রন বিন্যাস শিখছিলাম না, ইলেকট্রন বিন্যাস পারো সবাই? ইলেকট্রন বিন্যাস কিন্তু পারতেই হবে। ইলেকট্রন বিন্যাসের নিয়ম কি বলছিলাম আবার একটু বুঝাই লাস্ট, মানে যদিও দরকার নেই তাও দিতাছি, যেহেতু অধ্যায় আমরা করাইতেছি রিভাইজ, তো সেই অধ্যায়ের সুবাদে আমি একটু দেখাইতেছি যে এসপিডিএফ। এখানে আমি বলছিলাম সিরিয়ালটা কেমনে করতে, যে এস রে পরপর দুইবার লিখতে, তাই না? এস রে পরপর দুইবার লিখতে, তাহলে এস রে পরপর দুইবার লিখি আমরা, এস এস। এবার পি সহ এস রে আমরা দুইবার লিখবো, ঠিক আছে, পি সহ এস রে দুইবার, তাহলে পি এস পি এস। এরপরে কি করব, ডি সহ পি এস রে দুইবার, অর্থাৎ ডি পি এস ডি পি এস। এরপরে বলছিলাম কি, এফ সহ ডিপিএস দুইবার, এফ ডি পি এস এফ ডি পি। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম, এই এস এর অরবিটাল সর্বোচ্চ কয়টা, দুইটা। এস এর অরবিটাল গুলো দিয়ে দিই। পি এর অরবিটাল কয়টা, ডি এর অরবিটাল কয়টা বলছিলাম আমরা, 10টা। এস এর অরবিটাল 14। এটা সিরিয়াল কেমনে বলছিলাম আমরা, প্রথমটা 2, 2 এর সাথে 4 যোগ কত, 6, 6 এর লগে 4 যোগ 10, 10 এর লগে 4 যোগ 14। থিওরি অফ আরাফাত, 2 এর লগে 4 যোগ 6, 6 এর লগে 4 যোগ 10, 10 এর লগে 4 যোগ 14। এরকম পড়ালেখা করলে তো অনেক থিওরি বেরোবো, আর পড়ালেখা না করলে থিওরি করতে পড়াই মনে থাকতো না। দিন শেষে কচুর মাথা আর গরুর মাথা এটি খাই পেট ভরবো, কোরবানি দিবে। আর যাই হোক, তো এবারে তো আছে পর্যায় নাম্বার বের করার নিয়ম, পর্যায় নাম্বার বের করার নিয়ম। তো পর্যায় নাম্বার বের করতে গেলে আমাদের ইলেকট্রন বিন্যাস জানা লাগবে। তো এখানে আমাদের আরেকটা কাজ বাকি ছিল, নাম্বার গুলো দাও। যেমন এস এর মান 1 2 করে দেওয়া যেত আমাদের, 3 4 5 6 7 8। পি এর মান গুলো 1 2 করে দিতে হবে, 1 2
3 4 5 আর এফ শুরু 3 থেকে ও পি শুরু আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সবাই তো পারো এটা আর বাদ দিই এটা কি সবাই পারো না আচ্ছা ডান হ্যাঁ ভিডিওতে আসছে আচ্ছা এফ এর অরবিটাল শুরু 1 থেকে পি এর অরবিটাল শুরু 2 থেকে ডি এর অরবিটাল 3 এফ এর অরবিটাল 4 ঠিক আছে আচ্ছা হ্যাঁ তাহলে এসপিডিএফ আচ্ছা যাক শোনো এবার পর্যায় নাম্বার বের করা যেমন ধরো আমাদের মৌলগুলো তো সবার মুখস্থ আছে তাই না আমরা যদি লিথিয়ামের পর্যায় নাম্বার বের করতে যাই তাহলে আমরা জানি লিথিয়াম কত 1s2 2s1 এখানে পর্যায় নাম্বার বের কেমনে করব পর্যায় নাম্বার বের করব হইতাছে এই যে লাস্ট সংখ্যাটা দেখা লাস্ট সংখ্যাটা যদি 2 থাকে তাহলে এটা পর্যায় হইতাছে 2 অর্থাৎ লিথিয়াম 2 নাম্বার পর্যায়ের মৌল ঠিক আছে লিথিয়াম হইতাছে 2 নাম্বার পর্যায়ের মৌল এরকম যদি আমরা সোডিয়াম বলি গাদা সোডিয়াম যদি বলি তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কি হইব সেম 1s2 সোডিয়ামের 11 2s2 2p 3s1 তাহলে এটাতে 3 নাম্বার পর্যায়ের মৌল মানে লাস্টে যে নাম্বারটা থাকবে সেটার পর্যায় ঠিক আছে এরকম আমরা জানি ক্লোরিনে কত 17 তাহলে কি হবে 1s2 2s2 2p6 এটা 3 নম্বর পর্যায়ের মৌল ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে গ্রুপ নাম্বার কেমনে বের করতে হয় গ্রুপ নাম্বার বের করার নিয়ম যে s এর মান যদি থাকে লাস্টে যদি শুধু s থাকে ঠিক আছে পর্যায়ে যেই সেম পর্যায়ের একই লাস্টের নাম্বার যেটা সেটা যদি একটা সংখ্যা থাকে মানে s এর সংখ্যা থাকে তাহলে সেটাই গ্রুপ নাম্বার পর্যায় 2 একটা পর্যায়ের একটা মৌলই আছে তো এখানে আমাদের একটা আছে ইলেকট্রন তাহলে একটা যেটা থাকবে এটা অরবিটালও বলা হয় এই এক হইতাছে আমাদের গ্রুপ নাম্বার এখানেও গ্রুপ হইতাছে 3 যেহেতু শুরু সেটা এক হইতাছে গ্রুপ নাম্বার এখানে 3 এর দুইটা আছে s আছে আর p আছে এখানে 3 আছে কিন্তু দুইটা মানে দুইটা পর্যায় দিচ্ছে ঠিক আছে এখানে পর্যায় যদি হয় দুইটা তাহলে দুইটার যে s এর পরে p আছে এই দুইটা সংখ্যাকে ফার্স্টে যোগ করতে হবে 5 আর 2 যোগ করলে কত হয় 5 আর 2 যোগ করলে 7 এই 7 এর লগে আবার 10 যোগ তাহলে গ্রুপ নাম্বার হচ্ছে 17 ঠিক আছে s এর পরে p থাকলে সেটা দুইটা যোগ করার পর সেই যোগ করার পর s আর p যোগ করে হ্যাঁ গ্রুপ নাম্বার যোগ করে পরে সেটার লগে 10 যোগ করতে হবে এইভাবে গ্রুপ নাম্বার বের করতে হয় ঠিক আছে অ্যালুমিনিয়াম হ্যাঁ ভালো কথা বলছে অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়ামের কত 13 আচ্ছা যদি 13 হয় তাহলে আমাদের হবে 1s2 2s2 2p6 3s2 2 2 4 6 10 10 2 12 আর 3s2 ssPsP তাহলে 3p কত হইব 1 2 2 4 6 10 10 2 12 12 এর আগে 13 তাহলে এখানে আছে 2 এখানে আছে 1 3 এর ঘরে তাই না s এর মানও আছে p এর মানও আছে যদি s এর মান থাকে আর p এর মান থাকে আমি বলছি s এর মানটা আর p এর মানটা যোগ লিখব 2 এর 1 যোগ করলে 3 এর লগে আবার 10 যোগ এইভাবে গ্রুপ নাম্বার বের করা যায় ঠিক আছে হ্যাঁ আয়রন ফেরাম আয়রন কত 26 আয়রন 26 আয়রন 26 হইলে আয়রনটা বের করি আমরা 1s2 2s2 2p6 3s2 3p6 2 2 4 6 10 10 2 12 12 6 18 18 আর 3d কত হইব 2 2 4 6 10 10 12 12 6 18 18 আর কত 18 8 18 8 কত SSPS PS আচ্ছা সরি PS PS তারপর তো 3D 2 2 4 6 10 10 12 12 6 18 2 20 আর 20 আর 6 কত 26 তাহলে এখানে আমাদের 3 এর ঘরে কয়টা আছে 3 এর ঘরে কিন্তু আছে 4s2 আছে না এটা লাস্ট পর্যায়ে কত আছে 4 যদিও 3 আছে কিন্তু 3 কিন্তু আগে না পরে কিন্তু মানে আগে 3 পরে আছে 4 তাহলে 4 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপের মৌল হ্যাঁ
হ্যাঁ 6 আর 2 কিন্তু যোগ হবে না তো, এটা তো 3 আর 4 পর্যায়ে তো দুইটা আলাদা। 2 আর 6 2 আর 6 যোগ করছে, দেখো তো গ্রুপ নাম্বারটা কত 8, তাহলে ঠিক আছে, তাহলে লাস্টের দুইটাই যোগ করতে হবে। এস এর পরে যদি ডি থাকে, এস এর পরে যদি ডি থাকে, আমাদের ইকুয়েশনের নিয়মে আমরা যে সমীকরণ না, আমরা যে ইলেকট্রোমিনাসের নিয়ম যেটা শিখছি সেটা নিয়মে প্রথমে 4 আসে পরে 3D আসে, নিয়ম যেটা, ঠিক আছে। তো এই হিসাবে আমাদের এইটা এস এর পরে আসছে কি ডি, এস এর পরে যদি ডি থাকে, এস এর পরে পি থাকলে বলছি 10 যোগ করা লাগে, কিন্তু এস এর পরে যদি ডি থাকে তাহলে ডাইরেক্ট যোগ করে দিলেই হয়, 2 আর 6 যোগ করলে 8। বুঝছো, এটা তো গ্রুপ সংখ্যা, এফ থাকবে না, এত বড় গ্রুপ নাম্বার বের করা লাগবে না, এফ এর মান ডাইরেক্ট লেখা যায়। হ্যাঁ না, গ্রুপ হইছে 8, পর্যায়টা 3। হ্যাঁ, এখান থেকে যোজনী বের করা শিখাবো, কিন্তু আমি আগে বলি যে এটা বুঝছো সবাই। এবার তো যোজনী বের করা, যোজনী বের করার নিয়ম শিখতে গেলে আমাদের আগে শিখতে হবে আউটবাউ নীতি সম্পর্কে, ঠিক আছে। আউটবাউ নীতিটা শিখাইছি, এখন নীতি তো অনেকবার আইছে, তাও আমরা আউটবাউ নীতিটা শিখাই। তো আউটবাউ নীতিটা কি, নিয়মটা হইতেছে যে আমরা ধরো কোনো কিছু যোজনী বের করব, যোজনী বের করার সময় আমাদের ধাতুর ক্ষেত্রে আলাদা, অধাতুর ক্ষেত্রে আলাদা, বাম পাশে মৌলগুলো থাকে হইতেছে ধাতু আর ডান পাশে গুলো অধাতু। তো ধরো আমরা মনে করে বের করবো কিসের, অক্সিজেনেরটা, অক্সিজেন হইতেছে 8, ঠিক আছে। অক্সিজেনটা যদি আমরা বের করতে যাই তাহলে কি হইব, আমাদের ইলেকট্রোমিনাস হচ্ছে 1s2 2s2 2p 2 2 4 4 6 8 না 2p4, আচ্ছা 2p4, ঠিক আছে। ঘুম ঘুম হইছে আমার, বুঝা যাচ্ছে 2 2 4 4 4 8। এখন পি এর মান যেটা আছে না, লাস্ট ঘরে যেটা থাকবে সেইটার ক্ষেত্রে আমরা আউটবাউ নীতির অনুসরণ করব। আউটবাউ না, সরি, এটা হুন্ডের নীতি। তো হুন্ডের নীতি অনুসারে আমাদের প্রথম যেটা হবে সেটা হচ্ছে ঘর রাখতে হবে, জোড় সংখ্যার জন্য জোড় জোড় ঘর। যেমন আমাদের এখানে ঘর আছে কয়টা, 3টা করে রাখবো, পি এর জন্য 3টা ঘর রাখা লাগে, ঠিক আছে। পি এর জন্য কয়টা ঘর রাখা লাগে, 3টা। তো 3টা রাখলে আমাদের নিয়ম হইতেছে, আমাদের এখানে কয়টা আছে ইলেকট্রন, 4টা। তো প্রথম ঘরে আমরা দিব 1টা, উপরের দিকে 1টা, নিচের দিকে 1টা, 2টা, 1টা 1টা। কেন এরকম করছি বিষয়টা হচ্ছে, প্রথমে সবার 1টা করে দিব, 3টা দেওয়ার পর এখানে আছে কয়টা, 4টা। তো 4টা যদি থাকে এখানে আমরা আরেকটা দিতে হইব, প্রথমটাতে 1টা দিবা, তাহলে কয়টা হইলো, 4টা হয়ে গেল না। তাহলে এইখানে কয়টা আছে, একটা, এখানে আছে 1টা। এই বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে এটা যোজনী, অর্থাৎ যোজনী আছে 2। মাইনাসটা প্লাস সেটা দান বা গ্রহণ, এটা তো বোঝা মনে, এটা তো আমি বুঝাইনি। আগে জিনিস সে বুঝছো কিনা সেটা কও, কিছু বোঝা নাই, ভেরি গুড। যেমন অক্সিজেনের পরে কি আছে, নাইট্রোজেন, অক্সিজেনের পরে কত, ক্লোরিন, ক্লোরিন 1s2 2s2 2p5। তার যদি 2p5 হয়, আমাদের পি এর ঘর যেটা আছে লাস্টেরটা, হুন্ডের নীতি অনুসারে যদি পি এর মান থাকে তাহলে আমাদের ঘর রাখতে হবে 3টা। এবং ইলেকট্রন গুলা তাদের বৈশিষ্ট্য অনুসারে ধাপে ধাপে যাবে, ইলেকট্রন গুলা সিরিয়ালে যাবে, প্রত্যেক ঘরে প্রথমে আগে 1টা করে দাও, নিয়ম অনুসারে প্রত্যেক ঘরে আগে 1টা করে ইলেকট্রন দিবে, 1টা দিলা, 2টা দিলা, 3টা দিলা, 3 জন 3টা ইলেকট্রন গ্রহণ করে, ডাক মানে একটা ইলেকট্রন, ঠিক আছে। এই যে 1 ইলেকট্রন 2 ইলেকট্রন 3 ইলেকট্রন, কিন্তু আমাদের এখানে 3 ইলেকট্রন নাই, কয়টা ইলেকট্রন আছে, 5টা। 5 ইলেকট্রন থাকলে লাস্টেরটাই, এই যে 5টা ইলেকট্রন, 5 ইলেকট্রন থাকলে আমার এই 5 জন তো ভাগ করে নিতে হইব, তাই না। তো 5টার ক্ষেত্রে আমি কি করব, এখানে আরেকটা দিব, এখানে আরেকটা দিব, তাহলে কি হলো, 5টা হলো না। এবার লাস্টে কয়টা বাকি রইলো, বিজোড় বাকি রইলো কয়টা, 1টা। এই 1টা হচ্ছে যোজনী, যোজনী এমনি বাই করে। হ্যাঁ স্যার একটা কেন নইলে আরেকটা, হ্যাঁ স্যার নিচে করে এটা আরো বলে লাস্টের ঘরে যে মানটা থাকবে, লাস্টের ঘরে পি থাকলে এস এর ক্ষেত্রে ঘর করতে হইতাছে এস এর ক্ষেত্রে ঘর করতে হইতাছে 2টা, 1টা, পি এর ক্ষেত্রে করতে হয় 3টা, আর ডি এর ক্ষেত্রে করতে হয় 5টা। নিয়ম অনুসারে ডি এর ইলেকট্রন সংখ্যা কত, ডি এর কাছে 10টা, পি এর কাছে 6টা, আর এস এর কাছে 2টা, এর বেশি আসে না, ঠিক আছে। তো আমাদের এস এর ক্ষেত্রে 2টা আমরা কেমনে দেই, এই যে 1 2, যদি 1টা ইলেকট্রন থাকে সর্বশেষ কক্ষপথে
তাহলে আমাদের একটা দিতে হবে যোজনী 1। যদি দুইটা ইলেকট্রন থাকে যোজনী 2। পি এর ক্ষেত্রে যদি তোমার একটা থাকে তাহলে এই যে একটা, বাকি 0 0 ফাঁকা, কিছু থাকবে না, তাহলে যোজনী 1। যদি দুইটা থাকে তাহলে এই যে দুইটা, যোজনী 2। যদি তিনটা থাকে যোজনী 3। যদি চারটা থাকে যোজনী 2। যদি 5টা থাকে যোজনী 1। যদি 6টা থাকে যোজনী নাই, 0। যোজনী 0 নিষ্ক্রিয়। সেম ডি এর ক্ষেত্রে যদি মনে করে একটা থাকে একটা, দুটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা, পাঁচটা থাকলে পাঁচটা, ছয়টা থাকলে চারটা, তিনটা, দুইটা, একটা, 0। বুঝছো এটা? এই সিস্টেমে যোজনী বের করা যায়, বুঝছো? এখন এটাতে যোজনী বের করার নিয়ম। এখন পজিটিভ নেগেটিভ কেমনে বুঝবা? আমরা কিন্তু বিক্রিয়া শুরু করার প্রথম পর্যায়ে আছি, এই জিনিসগুলো না বুঝলে বিক্রিয়া করা যাবে না, ঠিক আছে? একটা বিক্রিয়া করার জন্য 3টা প্রসেস আমাদের যেতে হয়। প্রথম প্রসেস হচ্ছে পজিটিভ নেগেটিভ জানা, ঠিক আছে? দ্বিতীয় প্রসেস হচ্ছে কি? দ্বিতীয় প্রসেস হচ্ছে যোজনী জানা, যোজনী জানা। আর তৃতীয় জিনিস কি? সেটা হচ্ছে বিক্রিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে জানা। প্রথমে প্লাস পজিটিভ নেগেটিভ জানা, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে পরে যোজনী বের করা, এই দুইটা কিন্তু ইলেকট্রন বিন্যাস করে যাওয়া যায়। আর বিক্রিয়ার বৈশিষ্ট্য আছে, বিক্রিয়াটাকে আমরা অম্ল নিয়ে কাজ করতেছি না ক্ষার নিয়ে কাজ করতেছি, অ্যাসিড নিয়ে কাজ করতেছি না ক্ষার নিয়ে কাজ করতেছি, এগুলো সম্পর্কে জানা। অ্যাসিড ক্ষারের ব্যাপারটা কি? কোনো বিক্রিয়ার মধ্যে কোনো মৌলের মধ্যে যদি হাইড্রোজেন উপস্থিত থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাসিড। কোনো বিক্রিয়ার মধ্যে যদি হাইড্রোক্সাইড উপস্থিত থাকে সেটা অবশ্যই ক্ষার। এগুলো তো আমরা নিয়ে খুব কম কাজ করছি, কারণ আমাদের এগুলো একটু প্যারা লাগতেছে, বাট এগুলো যখন আমরা রেগুলার করবো তখন আস্তে আস্তে জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে? তো ইলেকট্রন বিন্যাস আমাদের পজিটিভ নেগেটিভ বোঝা যায় কেমনে? ধরো আমাদের অক্সিজেন ধরি, অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেনের কত 8, এটা কি হয় 1s2 2s2 2p4। আর আমরা জানি দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ কয়টা ধরে? দ্বিতীয় কক্ষপথে দ্বিতীয় ঘরে ধরে 8টা, সূত্র অনুসারে 2n2। আমাদের সূত্র অনুসারে প্রথম কক্ষপথের জন্য 2 × 1², অর্থাৎ 2টা ইলেকট্রন ধরবে। দ্বিতীয় কক্ষপথের জন্য 2 × 2² সবসময় 8টা ধরবে। তৃতীয় কক্ষপথে 18টা। যাই হোক, তা আমাদের এখানে অক্সিজেনের আর লাগে কয়টা? 8টা হইতে লাগবে আমাদের 8টা হইতে আমাদের লাগবে 2টা আর 4টা আছে। কেন 2টা 4টা? কারণ 2টা 2 যোজনী, 2 পর্যায়ের, ঠিক আছে? 2 পর্যায়ের মূল্য। আবার 8টা হইতে লাগবে আরো 2টা। এখানে আছে 2টা 4টা 6টা মূল্য, 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন আছে। আমার লাগবে আর কয়টা? 2টা। এখন 2টা ওর লাগবে, 2টা কার কাছ থেকে নিলে নিষ্ক্রিয় দেব, 2টা কার কাছ থেকে নিলে নিষ্ক্রিয় দেব। এই যে 2টা মূল্যর প্রয়োজন, 2টা মূল্যর দরকার, এই জন্য হইতেছে নেগেটিভ, ঠিক আছে? এখন ধর আবার লিথিয়াম, পারি না, মনোযোগ দিব না, মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই তো, এই যেগুলো করো। ধরো লিথিয়াম, লিথিয়ামের কত? 3। তাহলে লিথিয়ামের 3 হলে আমরা জানি 1s2 2s1। এখন মাত্র 2 নম্বর কক্ষপথে আইছে, 2 নম্বর পর্যায়ে আইছে, যে 2 নম্বর পর্যায়ে, 2 নম্বর পর্যায়ে মানে 2 নম্বর কক্ষপথ। 2 নম্বর কক্ষপথে সে আসছে, 1 নম্বর কক্ষপথ পার করে 2 নম্বর কক্ষপথে আইছে। এখন 2 নম্বর কক্ষপথে তার লাগবে কয়টা? আরো 2 নম্বর লাগে আরো 7টা, কারণ আমাদের 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 8টা, ওর কাছে আছে 1টা, ওর লাগবে কয়টা? 7টা। ওর কি 7টা আনা সহজ না একটা করে দিয়ে দাও সহজ? একটা দিয়ে দেওয়া সহজ, যেহেতু দিয়ে দিব সেই কারণে পজিটিভ। আমি এটা বুঝাইছিলাম, শিক্ষকরা সবসময় পজিটিভ, স্টুডেন্টরা সবসময় নেগেটিভ, কারণ শিক্ষকরা সবসময় পড়া দেয়, টিচার সবসময় পড়া নেয়, তাই স্টুডেন্টরা নেগেটিভ, শিক্ষকরা পজিটিভ। হ্যাঁ, এখন কি বুঝাইলাম তাহলে? তাহলে এডি আর ওডি একই, দুইটার মধ্যে সকল পজিটিভ নেগেটিভের কাহিনীটা সেইটাই। তোমার মৌলগুলা তোমার এইভাবে সাজাই দিব, কিভাবে? ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাসের যদি একদম ক্লোজ টু নিষ্ক্রিয় হয়, একদম নিষ্ক্রিয় কাছাকাছি হয়, তাহলে সেক্ষেত্রে সে হয় গ্রহণ করবে না তো দান করবে।
আর প্রত্যেকটা মৌল হচ্ছে নিষ্ক্রিয় হইতে। নিষ্ক্রিয় কেন হইতে চাইবো? খুবই সিম্পল, তোমার জিনিসটা আমি বুঝাইছিলাম, অনেক বুঝাইছি জিনিসটা, সেটা হচ্ছে একটা ভরা বালতি একটা খালি বালতি দিয়ে, যে এই দুইটার মধ্যে যদি আমরা সংযোগ স্থাপন করি, এই দুইটার মধ্যে যদি সংযোগ স্থাপন করা হয়, তাহলে সেক্ষেত্রে যদি এটার মধ্যে পানি দেওয়া হয়, তাহলে দেখা যাবে কি এই যে ভরা বালতি যেটা আছে সেটা থেকে খালি বালতিতে পানি দেবো, এবং কত দেবো? যত না পর্যন্ত দুইটা লেভেল সমান হইতে আছে। দুইটা লেভেল সমান হয়ে যাওয়ার পর কি হবো না, আর পানি ট্রান্সফার করবো না। প্রত্যেকটা পরমাণু চাই এই যে সমান সমান অবস্থা প্রাপ্ত হইতে। বিক্রিয়া চলে একটা টাইম পর্যন্ত চলে, যখন পুরোটা মিক্স হয়ে যায় তখন বিক্রিয়া বন্ধ করে দেয়। ঠিক আছে, এই বিক্রিয়াটা বন্ধ করে কখন? যে ইলেকট্রন শেয়ারটা শেষ হয়ে গেলে, দান গ্রহণ শেষ হয়ে গেলে, একটা করে দান করবো, একটা করে গ্রহণ করবো, নিষ্ক্রিয় হয়ে যাবো। যেমন ধরো লিথিয়াম, লিথিয়ামের বিক্রিয়া হইতে আছে ধরো তোমার কার লগে, লিথিয়ামের বিক্রিয়া হইতে ধরো অক্সিজেনের সাথে, বা অক্সিজেনের পরেরটাও ধরো, অক্সিজেনের পরে কি আছে? ক্লোরিন, বা লিথিয়ামের সাথে ফ্লোরিনের বিক্রিয়া। তাহলে লিথিয়ামের সাথে ফ্লোরিন আমরা বিক্রিয়া করবো, তাহলে আমাদের লিথিয়ামের কত আছে? 3, ফ্লোরিন আছে কত? 9। এখন বিক্রিয়া যদি আমরা করি, লিথিয়াম কি করবে, ফ্লোরিন কি করবে? 1s2, এটা বুঝো ভালো করে, ভেরি ইম্পর্টেন্ট। 1s2, 2s2, 2p5, আর এদিকে আছে 1s2, 2s1। এখন এই দুইটার মধ্যে একটা হইতাছে কি? এটা। আর আরেকটার অবস্থা কি আছে? একটা, দুইটা, 1 2 3 4 5 6 7। এখন অর কয়টা লাগবো? অর এখানে লাগবে আর একটা, অর লাগবো কয়টা? 8টা। এখন অয় কি করবে? একটা অরে দিয়া দিব। এখন দিয়া দিলে অর কক্ষপথটা মুছে যাবো গা, অয় কি হয়ে যাবো? হাইড্রোজেন হিলিয়াম। অয় কি হয়ে যাবো? হিলিয়াম হয়ে যাবো। হাইড্রোজেন হিলিয়াম হবে না, বোঝানোর জন্য বললাম, একটা থাকলে হাইড্রোজেন, দুটো থাকলে হিলিয়াম। আর অয় কি হয়ে যাবো? একটা পাওয়ার পর অয় ছিল কি? ফ্লোরিন, আর এরপরেরটা কি হইব? নিয়ন। অর্থাৎ অয় হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা প্রাপ্ত হইব, আর অয় নিয়ন নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা প্রাপ্ত হইব। এইটাছে বিক্রিয়ার মূল ভিত্তি। প্রত্যেকটা মূল হচ্ছে বিক্রিয়ার পর্যায়ে তুমি এই পর্যন্ত তুমি লেভেল স্টুডেন্ট হইতে পারো না, কেউ হইতে পারে না এখানে। এখন আমরা এই জিনিসগুলোকে বুঝা যাই, এই জিনিসগুলো না বুঝলে তুমি কোনোদিন বিক্রিয়া বুঝবে না। কারণ পজিটিভ নেগেটিভ যদি তুমি না বুঝাও, নেগেটিভ মৌল আগে বসাবা, পজিটিভ মৌল পরে বসাবা, বিক্রিয়া হয়ে বললা পারলা, বা বিক্রিয়া হইবই না। কারণ তোমার তো আগে চিনতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এটাই বুঝাইলাম যে প্রত্যেকটা মৌল হচ্ছে এই নিষ্ক্রিয় অবস্থাটা প্রাপ্ত হইতে। এই নিষ্ক্রিয় অবস্থা প্রাপ্তির জন্য অয় কি করলো? একটা দান করে দিল, আর অয় কি করলো? একটা বাদ দিয়ে দিল। একটা বাদ দিয়ে দেওয়ার কারণে অয় হয়ে গেছে কি? অয় নিষ্ক্রিয় হয়ে গেছে, হিলিয়ামের অবস্থা প্রাপ্ত হয়েছে। আর অয় কি হয়েছে? নিষ্ক্রিয়। কি এর অবস্থা প্রাপ্ত হয়েছে? নিয়নের। আর এটা কে ছিল? লিথিয়াম। লিথিয়াম হয়েছে হিলিয়ামের অবস্থা প্রাপ্ত কিভাবে? একটা দান করার মাধ্যমে, তাই হয়ে গেছে +1। আর অয় কি করছে? একটা গ্রহণ করার মাধ্যমে, তাই হয়েছে -1। বুঝছো? নেগেটিভ, হ্যাঁ, যে দান করছে পজিটিভ। এইটা আমাদের বিক্রিয়ার মূল ভিত্তি। মূল ভিত্তি এটা, পজিটিভ নেগেটিভ সম্পর্কে জানা। তারপর পজিটিভ নেগেটিভ জানছি, যোজনী জানছি, এবার আসি আমরা বিক্রিয়া। ঠিক আছে, এবার আসি আমরা বিক্রিয়ায়। ভিডিও অন আছে? তাহলে করি। বিরক্ত লাগতেছে? লাগার কথা, কিন্তু এটা তো এই চ্যাপ্টারের মূল। এই চ্যাপ্টারে এগুলো নিয়ে আলোচনা করা হয় না, যদি এটা পঞ্চম অধ্যায়ের পড়া। আমরা চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় মিলাই একটু করার চেষ্টা করতেছি। কারণ এই অধ্যায়ের মধ্যে শুধুমাত্র কি নিয়ে আলোচনা করেছে আমি বলি, এর মধ্যে শুধুমাত্র আলোচনা করেছে পদার্থের ব্যাসার্ধ গুলা নিয়ে, যে যদি পদার্থগুলা বাম পাশে থাকে তাহলে সেটা কিরকম ধর্ম প্রদর্শন করে, ডান পাশে থাকলে কিরকম ধর্ম প্রদর্শন করে। একটা সিরিয়াল দেওয়া থাকবো, একটা বাম পাশের মূল, একটা ডান পাশের মূল, উপরে থেকে নিচে নামলে ব্যাসার্ধ বাড়ে না কমে, এই টাইপ প্রশ্নগুলো থাকবে। আর ব্যাসার্ধ বাড়লে কি হয়? তড়িৎ ঋণাত্মকতা, তারপরে হচ্ছে আপেক্ষিক, যাই হোক, মানে এইগুলো বিষয় নিয়ে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই চ্যাপ্টারে বিক্রিয়া সম্পর্কে কিছু বলা হয় নাই। বিক্রিয়া হচ্ছে পরবর্তী পঞ্চম যেটা আছে না, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। বাট আমরা এই অধ্যায়ে হালকা পাতলা আইডিয়া নিয়ে যাবো, পরবর্তীতে ওই জিনিসগুলো বুঝবো। পঞ্চম অধ্যায় যখন আলোচনা করবো তখন আমরা এই জিনিসগুলো একদম ক্লিয়ারলি বুঝে ফেলবো। ঠিক আছে, তো এবার আসলে আছে আমাদের বিক্রিয়াগুলো কিভাবে হয়। আমরা একটু আগে যোজনী সম্পর্কে জানছি। ঠিক আছে, তো ধরো আমাদের হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়া, দুইটা মৌল পরস্পর বিক্রিয়া করবে। তো বিক্রিয়া করতে সময় সবসময় ওরা কি করে? প্রথম যে কাজটা করে তারা হচ্ছে যোজনী শেয়ার করে। আর যোজনীর কেমনে শেয়ার করে? ক্রস শেয়ার করে। ঠিক আছে, অর্থাৎ হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। অক্সিজেন যোজনী কত? অক্সিজেন যোজনী হচ্ছে 2। এটা হয়ে কি হইব? যে এইচটা আছে, সে এইচ এর সাথে এবং ও এর সাথে, এইচ এর সাথে এসে পড়বো 2, ও এর সাথে হয়ে যাবো 1। এর মানে হাইড্রোজেন মানে অক্সিজেনের বিক্রিয়া H2 উৎপন্ন হয়, যেটা একটা পানি। এই যে বিক্রিয়ার মধ্যে কি হলো?
হাইড্রোজেনের দুজনই শেয়ার করে দিল অক্সিজেন রে, অক্সিজেন দুজনই শেয়ার করে দিল হাইড্রোজেন রে, আর তৈরি হয়ে গেল H2O। বুঝতে পারছো? আবার মনে করো ক্যালসিয়াম আর ক্লোরিন। এখন ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনীতে আছে 1, ক্যালসিয়ামের যোজনীতে আছে 2। তো ক্যালসিয়াম আর ক্লোরিনের বিক্রিয়া করে CaCl2 হয়ে যাবে, কারণ ক্যালসিয়ামের যোজনী 2টা ক্লোরিনে দিয়ে দিব, ক্লোরিনের যোজনী একটা এদিকে দিয়ে দিব, ক্যালসিয়াম ক্লোরাইড। বুঝছো? ক্যালসিয়ামের ক্লোরিনের এক যোজনী দিয়ে দিছে, ক্যালসিয়ামের 2 যোজনী দিয়ে দিছে, আর যোজনীকে আমরা বের করতে এটা দেখাইছি না? তো যোজনীগুলো শেয়ার করে দিতে পারবো না? ক্লোরিনের যোজনী ক্যালসিয়াম দিয়ে দেবো, ক্যালসিয়াম দিয়ে ক্লোরিন দিয়ে দেবো, ক্যালসিয়াম ক্লোরাইড শেষ। বুঝছো? অর্থাৎ Cl2। মাইনাস প্লাসের কাহিনী এখানে না, এখানে তো বিক্রিয়ার মধ্যে প্লাস মাইনাসের কাহিনী। এই চ্যাপ্টারে তার বিক্রিয়া নাই, তো আমরা বিক্রিয়া নেওয়ার মধ্যে যাইতাছি না। বিক্রিয়াটা আমরা বুঝবো পরবর্তী অধ্যায়ে, ঠিক আছে? তো প্লাস মাইনাস এগুলো যে ব্যাপারগুলো আছে, এই পুরো ব্যাপারটা আমরা পঞ্চম অধ্যায়ে যখন আলোচনা করবো তখন আলোচনা করবো, ঠিক আছে? আপাতত আমাদের এই অধ্যায়ে যা আছে সেগুলো আমরা শেষ করি সিরিয়ালি। আমরা এখন বিক্রিয়া ধরবো না, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম জিনিসটা কেমনে হয়, ঠিক আছে? তো ভিডিও পজ করে আজকে পর্যন্তই। রসায়ন।